হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, এই অধ্যায়ের ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারত ভাগ সম্পর্কে এবং উদ্বাস্তু সমস্যা, এই দুটি টপিক সম্পর্কে, ঠিক আছে। আর এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষায়, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় 5টি এমসিকিউ কিন্তু থাকছে। তো আমি যেভাবে ক্লাসে করিয়ে যাব সেগুলি তোমরা শুধু পড়বে, 5-এ 5ই পাবে, ঠিক আছে। দেখো, এখানে প্রথমে আমরা কিছু ফ্যাক্ট আলোচনা করে নিই, তারপরে আমরা বুঝবো যে ভারত কিভাবে ভাগ হয়, ঠিক আছে, কোন কোন কারণের জন্য। দেখো, ভারত কবে স্বাধীনতা লাভ করে তোমরা সবাই জানো যে 1947 সালের 15ই আগস্ট এই দিন ভারত স্বাধীনতা লাভ করে। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কে ছিল প্রথম? জওহরলাল নেহেরু ছিল। তাহলে সেই যে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি সেই 15ই আগস্ট ভারত স্বাধীন হয়ে যায়, তার আগের দিন অর্থাৎ 14ই আগস্ট রাতের বেলা একটা ভাষণ দেন। আর সেই ভাষণটার নাম হচ্ছে, সেই ভাষণটা নিয়তির সঙ্গে মিলন নামে কিন্তু সেই ভাষণটা পরিচিত। এটা মনে রাখবে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার নাম কি? জওহরলাল নেহেরু। তিনি ভারত কি স্বাধীন হয় 15ই আগস্ট, তার আগের দিন অর্থাৎ 14ই আগস্ট রাতে একটি ভাষণ দেন, যেটাকে বলা হয় কি, যে নিয়তির সঙ্গে মিলন, ট্রাইস্ট উইথ ডেস্টিনি। তাহলে পরীক্ষায় আসতে পারে যে নিয়তির সঙ্গে মিলন, এই ভাষণটি কার, কে দেন? মনে রাখবে জওহরলাল নেহেরু। নেক্সট, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু, তোমরা জানো। এখন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? পরীক্ষায় আসে, মনে রাখবে লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, বা এভাবে কোশ্চেনটা আসতে পারে যে স্বাধীন ভারতের বা ভারতের শেষ গভর্নর জেনারেল কে, সেটাও কিন্তু লর্ড মাউন্টব্যাটেনই হবে, ঠিক আছে। তাহলে দুটাই লিখতে পারো, প্রথম স্বাধীন ভারতের প্রথম, আর ভারতের শেষ গভর্নর জেনারেল। নেক্সট দেখো যে এবার পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান, মনে রাখবে লিয়াকত আলী খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিল। আর মনে রাখবে পাকিস্তান কিন্তু স্বাধীনতা লাভ করে 1947 সালের 14ই আগস্ট। পাকিস্তান 14ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করে, আর তার পরের দিন আমরা 15ই আগস্ট কিন্তু স্বাধীনতা দিবস হিসেবে পালন করি, ঠিক আছে, মনে রাখবে। তাহলে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, আর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই মোহাম্মদ আলী জিন্নাহর কারণেই বলা হয় যে পাকিস্তান নামে আরেকটা রাষ্ট্র ভাগ হয়ে যায় ভারতবর্ষ থেকে, ঠিক আছে। তিনি মুসলিম লীগের লিডার ছিল, আর তার নেতৃত্বেই কিন্তু মুসলিমদের নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠিত হয়, যেটাকে নাম দেওয়া হয় পাকিস্তান। তাহলে এখান থেকে একটা কোশ্চেন মনে রাখবে যে একটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, আর একটা হচ্ছে মুসলিম লীগ, মুসলিম লীগ। তাহলে সেই সময় ভারত যখন 1947 সালে, সেই সময় কিন্তু ভারতে এই দুটি প্রমুখ উল্লেখযোগ্য পার্টি ছিল, রাজনৈতিক দল ছিল। তাহলে সেই যে ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই দলটা কবে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে 1885 সালে, ঠিক আছে। 1885 সালে গঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস, আর মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। তাহলে এই দুটি সাল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসেই। সব থেকে বেশি আসার চান্স হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885, এটাও আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট। মুসলিম লীগ 1906 সালে গঠিত হয়। এবার আমরা আলোচনা করব যে এই যে ভারত ভাগ, এই ভারত ভাগের কারণ কি কি ছিল। দেখো, ভারত যে ভাগ হয় সেটা কিসের উপর ভিত্তি করে ভাগটা হয়? সেটা হচ্ছে ধর্মের উপর ভিত্তি করে কিন্তু ভাগটা হয়। পরীক্ষায় এটা কোশ্চেন আসে যে কোন কারণে, মূল কোন কারণ ছিল, কিসের উপর ভিত্তি করে ভারত ভাগ হয়, ভারত আর পাকিস্তান নামে? ধর্মের জন্য, ঠিক আছে, ধর্মের উপর ভিত্তি করে ভাগ হয়। তাহলে এবার আমি কিছু লিখিয়ে দিচ্ছি কারণগুলি, ঠিক আছে, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো, ভারত ভাগের কারণ, এখানে আমি 5টি কারণ আলোচনা করব যে ভারত আর পাকিস্তান নামে দুটি আলাদা যে দেশ হয়ে যায়, এর কারণটা কি ছিল। দেখো, ধর্মের ভিত্তিতে
দুটি দেশ হয় আর কি, পাকিস্তান আলাদা হয় ভারত থেকে। ঠিক আছে, দেখো ফার্স্ট কারণ হচ্ছে দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ টু নেশনস থিওরি। এই দ্বিজাতি তত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন আসে যে এই দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়। তাহলে মনে রাখবে যে এই দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে কিন্তু মনে রাখবে স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, স্যার সৈয়দ আহমেদ খান। এই নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি প্রশ্ন আসে যে এই যে দ্বিজাতি তত্ত্ব, এই তত্ত্বটাকে জনপ্রিয় কে করেছেন, তাহলে কিন্তু হবে আর কি মোহাম্মদ জিন্নাহ। ঠিক আছে, মোহাম্মদ জিন্নাহ কিন্তু এই যে টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব এটাকে জনপ্রিয় করেছিলেন। এখন যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন এভাবে আসে যে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে বা জনককে, সেখানে যদি স্যার সৈয়দ আহমেদ খান না থাকে অপশনে, তাহলে তোমরা পরে জিন্নাহ অপশনে আর কি সেটা দিবে, জিন্নাহটা সঠিক উত্তর দেবে। ঠিক আছে, কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান যদি থাকে অপশন, তাহলে কিন্তু এটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, অনেক জায়গার মধ্যে দেখবে যে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় কি মোহাম্মদ জিন্নাহকে লেখা থাকে, কিন্তু অপশনে যতক্ষণ এটা থাকবে তখন এটাই ফার্স্ট প্রায়োরিটি তোমাদের হবে। এটা যখন অপশনে থাকবে না, তারপরে সেকেন্ড প্রায়োরিটি হবে মোহাম্মদ জিন্নাহ। ঠিক আছে, তাহলে দ্বিজাতি তত্ত্ব কি, যে যেহেতু ভারতবর্ষ তখন এখানের মধ্যে বর্তমানে বাংলাদেশ আছে, এখানটায় পাকিস্তান ছিল, এখন বর্তমানে পাকিস্তান আছে, আর আগে কিন্তু এই বাংলাদেশ পাকিস্তান সবটা একটা দেশ ছিল ভারতবর্ষ, তাই তো। তাহলে 1947 সালে যখন ভারত ভাগ হয়ে যায়, তাহলে সেটা হয় ধর্মের ভিত্তিতে। তখন আমি দুটা পার্টির নাম বলেছি, একটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, একটা হচ্ছে মুসলিম লীগ। তাহলে সেই যে মুসলিম লীগ, সেই মুসলিম লীগ তার যে লিডার ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি বলতো যে না, যেহেতু ভারতবর্ষের মধ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দেখা দেয়, অর্থাৎ হিন্দু জনসংখ্যা বেশি আর মুসলিমদের জনসংখ্যা কম, তাহলে আর কি মুসলিমরা দেশের মধ্যে সংখ্যালঘু হয়ে পড়বে আর সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত হবে না ভারতে। এটা মুসলিম লীগের কথা। তারা বলে যে যেহেতু মুসলিমরা কম সংখ্যায় আছে ভারতবর্ষে, তার জন্য আর কি তাদের মুসলিমদের স্বার্থ সংরক্ষিত হবে না ভারতে, এর জন্য তাদেরকে আলাদা একটা দেশ তৈরি করে দেওয়া হোক, যেটার নাম হবে পাকিস্তান। তারপরে শেষে কিন্তু এই পাকিস্তান নামে একটা দেশ হয় এই টু নেশন থিওরির দ্বারা। ঠিক আছে, দ্বিজাতি তত্ত্ব অনুসারে। নেক্সট হচ্ছে বিভাজন ও শাসন নীতি। তাহলে ব্রিটিশরা কিন্তু ভারতে প্রায় 200 বছর শাসন করেছিল। তাহলে তখন কিন্তু ব্রিটিশরা একটা পদ্ধতি নীতি অনুসরণ করেছিল, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বিভাজন ও শাসন নীতি। যখন যদি ভারতের মানুষেরা একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা যদি কি সংগ্রাম করে, তাহলে কি ব্রিটিশরা পারবে ভারতীয়দেরকে রুখতে? পারবে না। তার জন্য ব্রিটিশরা কি করতো, যে আর কি মুসলিম ধর্ম এবং হিন্দু ধর্ম, এই যে দুই ধর্মাবলম্বী মানুষেরা আছে, তাদের মধ্যে অবিশ্বাসের বীজ বুনে দিত। তাদের মধ্যে অবিশ্বাস যাতে জন্মায়, এক ধর্মের মানুষের সঙ্গে অন্য ধর্মের মানুষের মধ্যে যাতে সম্প্রতি না গড়ে ওঠে, তাদের মধ্যে যাতে বন্ধুত্ব না গড়ে ওঠে, তাদের মধ্যে যাতে আর কি হিংসা বিদ্বেষ ইত্যাদি জন্ম নেয়, তার জন্য কিন্তু ব্রিটিশরা সেই কাজগুলি করত, যাতে হিন্দু আর মুসলিমরা তারা আলাদা হয়ে যায়, তাই না? তাহলে কি হবে, যে খুব সহজেই শাসন করতে পারবে আলাদা হয়ে গেলে। তাহলে এটাই ভারতীয়দের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে অবিশ্বাসের বীজ বুনে দিলেই তাহলে কি হবে, যে শাসন করার সুবিধা হবে। তাহলে এর জন্য এটাও একটা কারণ বলা হয় ভারত যে ভাগ হয়। নেক্সট হচ্ছে ধর্মীয় ও সাম্প্রদায়িক মতভেদ। তাহলে ধর্মীয় এই সাম্প্রদায়িক মতভেদ দেখা যায় যে হিন্দু মুসলমান আর শিখ বিভিন্ন ধর্মের যে মানুষেরা আছে, তাদের মধ্যে মতভেদ ছিল, যে যেহেতু মুসলমানরা ভারতবর্ষে সংখ্যালঘু মানে কি, সংখ্যালঘু মানে যারা সংখ্যায় কম আছে। ধরো এই একটা জায়গা, এখানে ধরো 100 জন মানুষ বসবাস করে, ঠিক আছে, টোটাল ধরো এখানে 100 জন মানুষ আছে, তার মধ্যে যদি 10 জন এখানে মধ্যে ধরো 5 জন হচ্ছে মুসলিম, ঠিক আছে, আর হচ্ছে এখানের মধ্যে বাকি যে 95 জন আছে তারা হচ্ছে হিন্দু, ঠিক আছে। তাহলে এখানে কি হবে,
যে এই যে যারা কম সংখ্যায় আছে তারা হচ্ছে সংখ্যালঘু, আর যারা বেশি সংখ্যায় আছে তারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তাহলে সংখ্যাগরিষ্ঠতা তখন ভারতে ছিল হিন্দুদের, আর সংখ্যালঘু ছিল মুসলিমরা। তার জন্য তাদের স্বার্থ সংরক্ষিত হবে না, এর জন্য কিন্তু তারা আলাদা একটা দেশের দাবি তুলতে থাকে। এটাও একটা কারণ ভারত ভাগের। তারপরে কংগ্রেস ও মুসলিম লীগের মত পার্থক্য। কংগ্রেস মানে ওই যে ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে গঠিত হয়, বলেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস আছে, তাহলে এই কংগ্রেস ও মুসলিম লীগ এটা প্রতিষ্ঠিত হয় 1906 সালে। তাহলে এই যে দুটি পার্টি ছিল তখন, মুসলিম লীগ, তারা পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র গঠনের জন্য দাবি তুলত। আর যে কংগ্রেস ছিল, এই কংগ্রেস চাইতো যে না, ভারত যাতে ভাগ না হয়, ধর্মের ভিত্তিতে যাতে ভারত ভাগ না হয়, ভারতের মধ্যে সমস্ত ধর্মের মানুষেরা থাকবে একত্রিত হয়ে, এটা চাইতো কংগ্রেসরা। কিন্তু মুসলিমরা চাইতো যে না, ভারতে মুসলিমরা কম সংখ্যায় আছে, তাহলে তাদের স্বার্থ সংরক্ষিত হবে না ভারতে। তাহলে এর জন্য কিন্তু কংগ্রেস আর মুসলিম লীগ যে আছে, দুই যে পার্টি ছিল তখন ভারতে, তখন তাদের যে মত পার্থক্য, সেটাও ছিল একটা কারণ ভারত ভাগের। নেক্সট হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। তাহলে এর জন্য কিন্তু ভারত ভাগ যে হিন্দু মুসলমানদের মধ্যে কিন্তু তখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়, কলকাতায় গণহত্যা হয়, ঠিক আছে। সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলমানদের মধ্যে মারামারি, কাটাকাটি, নারী নির্যাতন, অনেক ঘটনা ঘটে। শেষ পর্যন্ত পরে আর কি দুই পার্টি, ঠিক আছে, লাস্টে কংগ্রেসও স্বীকার করে নেয় যে হ্যাঁ, পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র করা হোক। কারণ মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এখন যদি আলাদা রাষ্ট্র পাকিস্তান না করা হয় তাহলে আরো দাঙ্গা হবে। ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মাবলম্বী যে মানুষরা আছে তাদের মধ্যে আরো আর কি মারপিট হবে, হিংসা আরো বাড়তে থাকবে। তার জন্য পাকিস্তানকে আলাদা একটা রাষ্ট্র করে দেওয়া হয়। আর তখন কিন্তু এই যে এই জায়গাটা বর্তমানে বাংলাদেশ আছে, এটাকে বলা হতো পূর্ব পাকিস্তান, ঠিক আছে। এটাকে কি বলা হতো? পূর্ব পাকিস্তান। তখন পাকিস্তানের দুটা অংশ ছিল। একটা ম্যাপের সবসময় মনে রাখবে যে উপর দিকটাকে, উপর দিক হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর দিক, নিচেরটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক, ডান পাশেরটা হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিক, আর বা পাশটা হচ্ছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। তাহলে তখন পাকিস্তানকে এই জায়গাটা দেওয়া হয় প্লাস এই জায়গাটা দেওয়া হয়, এটাকে বলা হতো পূর্ব পাকিস্তান। কারণ ভারতের পূর্ব দিকে আছে, ডান পাশটা সবসময় পূর্ব দিক হয়, তাহলে এই জায়গাটা হচ্ছে পূর্ব পাকিস্তান। আর এটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান। বোঝা গেল? তাহলে এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই দুটি মিলে কিন্তু তখন পাকিস্তান নামে রাষ্ট্র গঠিত হয় 14ই আগস্ট 1947 সালে। তোমরা জানো যে 14ই আগস্ট পাকিস্তান কিন্তু স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। আচ্ছা, তাহলে কিন্তু তারপরে এই যে পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানে এই মানুষেরা, তাদের ভাষা ছিল বাংলা, তাই না? আর এই সবটা ছিল বঙ্গপ্রদেশ, ঠিক আছে। এই যে সবটা এলাকা, এখন এই যেটা হচ্ছে বর্তমানে আমরা পশ্চিমবঙ্গে থাকি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে এই পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের নামটা কিভাবে হয়েছে? আমরা তো ভারতের পূর্ব দিকে আছি, তাই না? ভারতবর্ষ যে আমরা আছি, ভারতের তো পূর্ব দিকে আছি, ডান পাশে আছি, তাহলে পশ্চিমবঙ্গ কেন নাম হলো? এই কারণেই যখন ভারত আর পাকিস্তান আলাদা হয়, তখন এটা ছিল সম্পূর্ণটা বঙ্গপ্রদেশ। তখন ডান পাশটা দেওয়া, ডান পাশটার নাম করা হয়, পূর্ব দিকে ছিল ডান পাশটার জন্য পূর্ব পাকিস্তান, অর্থাৎ এটাকে পূর্ববঙ্গ বলা হতো, ঠিক আছে। পূর্ববঙ্গ, পূর্ববঙ্গকেই পূর্ব পাকিস্তান বলা হয়। আর এই বা পাশটা ছিল পশ্চিমবঙ্গ, তাই না? বঙ্গকে ভাগ করে ডান পাশটা হচ্ছে পূর্ববঙ্গ আর বা পাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গ তো বর্তমানেও আছে, আর পূর্ববঙ্গটাই পাকিস্তানকে দেওয়া হয়, আর এর জন্য এটাকে পূর্ব পাকিস্তান বলা হয়। তারপরে 1971 সালে কিন্তু এই পূর্ব পাকিস্তানই বাংলাদেশ হয়ে যায়, ঠিক আছে, বাংলাদেশ। এই পূর্ব পাকিস্তানের যে লোকেরা ছিল তারা বঞ্চিত হয়েছিল, পাকিস্তানের অংশ হয়েও পশ্চিম পাকিস্তানের যে লোকেরা আছে, পশ্চিম পাকিস্তানকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো, আর এই পূর্ব পাকিস্তানকে অতটা সুযোগ সুবিধা দেওয়া হতো না। তারপরে তারা লাস্টে বিদ্রোহ করে, আন্দোলন করে
পরে ভারতও কিন্তু এই বাংলাদেশ গঠনে সাহায্য করেছিল 1971 সালে। ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতও কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল। এবার দেখো যে ভারত আর পাকিস্তান নামে যে দুটি রাষ্ট্র হয়, পাকিস্তানকে কোন কোন অংশ দেওয়া হয়েছিল? তাহলে ফার্স্ট হচ্ছে দেখো পূর্ববঙ্গ। টোটাল 5টি অঞ্চল কিন্তু দেওয়া হয় পাকিস্তানকে। কি কি? একটা হচ্ছে পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ কোনটা? এই যে এই জায়গাটা বঙ্গপ্রদেশ ছিল, বঙ্গের মধ্যে ডান পাশটা হচ্ছে পূর্ববঙ্গ আর বাম পাশটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো ভারতে থেকে যায় আর পূর্ববঙ্গটা পাকিস্তানকে দেওয়া হয়। তাহলে পূর্ববঙ্গ পাকিস্তানকে দেওয়া হয়। তারপরে এই পূর্ববঙ্গ আর কি বাংলাদেশ হয়ে যায় 1971 সালে। তারপরে পশ্চিম পাঞ্জাব দেওয়া হয়। পশ্চিম পাঞ্জাব এখন কোথায় আছে দেখো, বর্তমানে এখানে কিন্তু পাঞ্জাব আছে, ভারতেও কিন্তু পাঞ্জাব আছে, এখন আবার পাকিস্তানেও কিন্তু পাঞ্জাব আছে, অর্থাৎ এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা পাঞ্জাব। তাহলে এই পাঞ্জাবে এই যে মাঝখানে রেখাটা হয়, পার্টিশন হয়, ভাগ হয়, এই পাশটা হয়ে যায় হচ্ছে ভারতের, আর এই এতটুকু অংশ হয়ে যায় পাকিস্তানের। তাহলে বা পাশটা হচ্ছে পশ্চিম দিক, এর জন্য পশ্চিম পাঞ্জাব। পশ্চিম পাঞ্জাব দেওয়া হয় পাকিস্তানকে, আর বর্তমানে আর পূর্ব পাশটা আছে, পূর্ব পাঞ্জাব দেওয়া হয় ভারতকে। তারপরে বেলুচিস্তান, বেলুচিস্তানও আছে পাকিস্তানে, বেলুচিস্তান পাকিস্তানকে দেওয়া হয়। সিন্ধু, সেটাও দেওয়া হয় পাকিস্তানকে। আর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, এটা দেওয়া হয় পাকিস্তানকে। তোমরা স্ক্রিনের মধ্যে আমি একটা ম্যাপ দিচ্ছি, তোমরা এই 5টি অঞ্চল কোথায় কোথায় আছে দেখে নাও একবার, ঠিক আছে। আর মনে রাখবে যে এই যে ভারত ভাগ হয়েছিল তখন কিন্তু বলতে পারো যে ভারত কিন্তু তখন দেশীয় রাজ্যের ভাগ হয়নি, দেশীয় রাজ্য, আর এটা ছিল ব্রিটিশ ভারত। ঠিক আছে, তোমরা এই এই কথাটা মনে রাখবে যে ব্রিটিশ ভারতের কিন্তু ভাগ হয়েছিল 1947 সালে, দেশীয় রাজ্যগুলির কিন্তু ভাগ হয়নি। এখন দেশীয় রাজ্য কি আর ব্রিটিশ ভারত কি? দেখো ব্রিটিশরা 200 বছর প্রায় ভারতে শাসন করেছিল, তাহলে যেই জায়গাগুলিতে ব্রিটিশরা শাসন করেছিল সেটাকে বলা হয় ব্রিটিশ ভারত, যেই এলাকাকে কন্ট্রোল করেছিল। কিন্তু ভারতে অনেক তখন কিন্তু রাজার শাসন চলতো। তখন ভারতের মধ্যে এখানে যেমন হায়দ্রাবাদ ছিল, এখানে জম্মু কাশ্মীর ছিল, জম্মু কাশ্মীরে একটা আর কি দেশীয় রাজ্য ছিল, এখানে রাজার শাসন ছিল। তারপরে এখানে মণিপুর আছে, মণিপুরেও কিন্তু রাজার শাসন চলতো। তাহলে যেই সব এলাকার মধ্যে রাজার শাসন ছিল সেই এলাকার কিন্তু ভাগ হয়নি। কোন এলাকার ভাগ হয়েছে? অন্যান্য যে অঞ্চলগুলি আছে, অর্থাৎ রাজারা যেই অঞ্চলগুলি শাসন করতো সেগুলি বাদ দিয়ে বাকি যেখানটায় ব্রিটিশরা শাসন করতো সেটা হচ্ছে ব্রিটিশ ভারত। আর সেই ব্রিটিশ ভারতেরই ভাগ হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে। এই দেশীয় রাজ্যগুলির কিন্তু ভাগ হয়নি। দেশীয় রাজ্যগুলি কি হবে এখন? যে আমি বলেছিলাম ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন, আর তিনি ভারতের শেষ আর কি গভর্নর জেনারেল, ঠিক আছে। তাহলে কি মাউন্টব্যাটেন একটা প্ল্যান আসে, সেই মাউন্টব্যাটেন প্ল্যানে বলা হয় যে এই যে দেশীয় রাজ্যগুলি আছে সেই দেশীয় রাজ্যগুলিকে 3টি আর কি শর্ত দেওয়া হয়, যে তারা ইচ্ছা করলে ভারতের সঙ্গে যুক্ত হতে পারে, তারা ইচ্ছা করলে পাকিস্তানের সঙ্গেও যুক্ত হতে পারে, অথবা তারা ইন্ডিপেন্ডেন্ট চালাতে পারে সেই রাজ্যটাকে। তাহলে এমন অনেক রাজ্য ছিল, যেমন হায়দ্রাবাদ ছিল, জম্মু কাশ্মীর ছিল, জম্মু কাশ্মীরের রাজা ছিল হরি সিং, ঠিক আছে। তারপরে হায়দ্রাবাদের নিজাম অর্থাৎ রাজা ছিল মীর ওসমান আলী খান, আর মণিপুরের রাজা ছিল বোধচন্দ্র সিং। তাহলে এরা তখন কিন্তু ভারতের সঙ্গেও যুক্ত হয়নি, পাকিস্তানের সঙ্গেও যুক্ত হয়নি তখন আর কি, ঠিক আছে। পরে যুক্ত হয়ে যায়, 1947 সালে যুক্ত হয়নি। তাহলে তখন তারা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আমরা আলোচনা করব তোমাদের পরে, এই টপিকগুলি আলোচনা করব। হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর আর মণিপুর এই 3টি দেশীয় রাজ্য ছিল, সেই দেশীয় রাজ্য কিভাবে ভারত ভক্তি হয়, পরে কিন্তু ভারতের সঙ্গেই যুক্ত হয়ে যায়। তাহলে কিভাবে হয় সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে তোমাদের এখন শুধু জানাচ্ছি যে দেশীয় রাজ্যগুলির কিন্তু বিভাজন হয়নি তখন, যখন ভারত ভাগ হয়, শুধুমাত্র ব্রিটিশ ভারতেরই ভাগ হয়েছিল। আর একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, মনে রাখবে, আমি লিখিয়ে দিচ্ছি, যে লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাব এটা কবে গৃহীত হয়? মনে রাখবে 1940 সালে, 23 মার্চ। এই লাহোর প্রস্তাব মুসলিম লীগের একটা অধিবেশনে এই লাহোর প্রস্তাব কিন্তু
গৃহীত হয়। আর এই লাহোর প্রস্তাবেই পাকিস্তান নামে একটা আলাদা রাষ্ট্র গঠনের কথা বলা হয় প্রথম। এর জন্য এই যে 1940 সালে 23শে মার্চ এই প্রস্তাবটা গৃহীত হয়, এর জন্য এই 23শে মার্চ কিন্তু পাকিস্তানে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে। যেমন ভারতের মধ্যে 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে পালন করি, ঠিক তেমন পাকিস্তানের মধ্যে এই 23শে মার্চ প্রতি বছর রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। তাহলে ডেটটা নাম মনে রাখলেও হবে, কিন্তু লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়, 1940 সাল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মার্ক। এখন আমরা আলোচনা করব উদ্বাস্তু সমস্যা সম্পর্কে অর্থাৎ রিফিউজি প্রবলেম। দেখো তোমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ, চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং, তাই তো। জাতি গঠন মানে এই যে রাষ্ট্র, নতুন রাষ্ট্র যে গঠিত হয়, নতুন নতুন রাষ্ট্র গঠিত হলো, যেমন ভারত একটা নতুন রাষ্ট্র গঠিত হলো, আর পাকিস্তান নামে আরেকটা নতুন রাষ্ট্র গঠিত হলো। তাহলে এই যে নতুন জাতি গঠন বলো বা নতুন একটা দেশ বা রাষ্ট্র গঠিত হলো, তাহলে তাদের সামনে কি প্রতিবন্ধকতা কি আসে, তাই না, চ্যালেঞ্জেস কি আসে তাদের সামনে। তাহলে সেগুলি কিন্তু এই অধ্যায়ে পড়ছি আমরা, যে দেশ গঠিত হলো অর্থাৎ জাতি গঠন হলো, তারপরে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসলো, যেমন এই উদ্বাস্তু সমস্যা একটা চ্যালেঞ্জ। তাহলে এটা আলোচনা করবো। দেখো উদ্বাস্তু সমস্যা আজকে আলোচনা করব, আর তারপরের দিন আমরা আলোচনা করব যে এই দেশীয় রাজ্যগুলি যে ছিল তারা কিভাবে আর কি দেশীয় রাজ্যগুলিকে ভারতে কিভাবে সংযুক্তিকরণ করা হয়। দেখো উদ্বাস্তু সমস্যা কি, এই লাইনটা তোমরা মনে রাখবে, যে যুদ্ধ, দাঙ্গা বা দেশ ভাগের কারণে মানুষ নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হলে যে সমস্যার সৃষ্টি হয় তাকে আমরা উদ্বাস্তু সমস্যা বলি। তাহলে ভারত ভাগের সময় তাহলে এই সমস্যাটা দেখা দেয়, মানুষেরা নিজের বাড়ি ঘর ত্যাগ করে তারা, যারা এই যে সব থেকে বেশি উদ্বাস্তু সমস্যার মধ্যে যারা সব থেকে বেশি আর কি বলতে পারো যন্ত্রণা সহ্য করেছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে পাঞ্জাব। বাংলার দুটি ভাগ হয়ে যায়, একটা হয়ে যায় পশ্চিমবঙ্গ আর একটা হয়ে যায় পূর্ববঙ্গ। পূর্ববঙ্গটা পাকিস্তানকে দেওয়া হয়, আলোচনা করলাম একটু আগে। 5টি অঞ্চল দেওয়া হয় পাকিস্তানকে, তার মধ্যে পূর্ববঙ্গ, তারপরে পশ্চিম পাঞ্জাব। পাঞ্জাবেরও ভাগ হয়ে যায়, পশ্চিম পাঞ্জাব দেওয়া হয় পাকিস্তানকে আর পূর্ব পাঞ্জাব ভারতে রয়ে যায়। তাহলে এই যে এই এলাকাটা আর এই এলাকাটা, এই দুটি অংশের মানুষদেরকে সব থেকে বেশি এই উদ্বাস্তু সমস্যার যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। কেন? কারণ এই যে যখন ভারত ভাগ হয়ে যায় মানে কি মুসলমানদের নিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠিত হলো, কিন্তু পাকিস্তানে কি শুধু মুসলমানরাই বাস করতো তখন? না, হিন্দুরাও তো এখানে ছিল। তাহলে ভারত ভাগ হওয়ার পরে এই পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে ছুটে আসতে থাকে, আর ভারত থেকে মুসলমানরা তারা পাকিস্তানে যেতে থাকে, ঠিক আছে। অনেক জায়গায় এমন হয়ে যায় যে আর কি মারামারি, কাটাকাটি, নারী নির্যাতন এমন হয়ে যায় যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে আর কি অত্যাচার করছে। যেমন ধরো ওই পাকিস্তানের মধ্যে হিন্দুরা এখন সংখ্যালঘু হয়ে গেল, তাই না। যখনই পাকিস্তান নামে আর একটা আলাদা দেশ হয়ে গেল, তার মানে কি পাকিস্তানে এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছে। তাহলে পাকিস্তানের মধ্যে যে হিন্দুরা আছে, শিখরা আছে, যারা সংখ্যালঘু কম সংখ্যায় আছে, তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। আর ভারতের মধ্যে যে মুসলমানরা সংখ্যালঘু ছিল অর্থাৎ কম সংখ্যায় ছিল মুসলমানরা, তাহলে ভারতের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার। এমন মোট কথা দুই দেশের মধ্যেই হিন্দু মুসলমানদের মধ্যে আর কি বলতে পারো নারী নির্যাতন, তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা খুব শুরু হয়ে যায়। তাহলে এই সময় কিন্তু আর কি দুই দেশের যে সরকার নতুন নতুন গঠিত হয়। ভারতের তখন প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। তাহলে দুই দেশেরই সরকার আর কি সামাল দিতে পারছিল না তখন সেই অবস্থাটাকে। এখন এই দেশ থেকে এই দেশে মানুষ আসছে, তাহলে কি করতে হবে সরকারকে? নতুন করে আর কি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাই না। লোক সমানে আসছে, তাদেরকে কি করতে হবে? যে জায়গা দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের খাবার দাবার বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে। তাহলে মানে এমন অবস্থা সৃষ্টি হয়ে গেছিল, এত খারাপ একটা অবস্থা দেখা দিয়েছিল, তার জন্য কিন্তু আর কি 1950 সালে 8ই এপ্রিল একটা চুক্তি স্বাক্ষরিত হয়, তাই না। যেহেতু সেই সময় উদ্বাস্তু সমস্যার মধ্যে দুই দেশের মধ্যেই যে সংখ্যালঘু মানুষেরা ছিল
পাকিস্তানের সংখ্যালঘু ছিল হচ্ছে মুসলিম, হিন্দুরা, আরো অন্যান্য যে ধর্মের লোকেরা আছে। আর ভারতের মধ্যে সংখ্যালঘু ছিল হচ্ছে মুসলিমরা। তাহলে এই যে দুই দেশের মধ্যে যে সংখ্যালঘুরা ছিল তাদের স্বার্থ সংরক্ষণের জন্য, অর্থাৎ তাদের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য এই একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তার নাম কি মনে রাখবে? নেহেরু লিয়াকত চুক্তি। তাহলে পরীক্ষায় কিন্তু আসেই যে নেহেরু লিয়াকত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1950 সালের 8ই এপ্রিল। আর এই নেহেরু লিয়াকত চুক্তিকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে বা দিয়ে লিখে রাখতে পারো, দিল্লি চুক্তি। তাহলে পরীক্ষায় যদি আসে যে দিল্লি চুক্তি কবে স্বাক্ষরিত হয়, সেম 1950 সালে 8ই এপ্রিল। নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এই 1950 সালে 8ই এপ্রিল। কারণ ভারতের তখন প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। তাহলে তাদের নাম অনুসারেই নেহেরু লিয়াকত চুক্তি হয়ে যায়। এই চুক্তির দ্বারা কি করা হয়? এই চুক্তির দ্বারা দুটি দেশের লঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়। নিরাপত্তা সুনিশ্চিত, দুটি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, ঠিক আছে, এই চুক্তিটা স্বাক্ষরিত হয় আর কি, মনে রাখবে। তাহলে নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? বুঝে গেলে। কেন স্বাক্ষরিত হয়? যে এই যে এক দেশ থেকে অন্য দেশে মানুষেরা আসা যাওয়া করছে, আর তার জন্য যেখানে সংখ্যালঘুরা আছে তাদের উপর অত্যাচার চলছে, পাকিস্তানের মধ্যে হিন্দুদের উপর অত্যাচার চলছে, আবার ভারতের মধ্যে যে মুসলমানরা আছে তাদের উপর অত্যাচার চলছে, কাটাকাটি আর কি, নারী নির্যাতন, এই যে চলছে, এগুলি যাতে বন্ধ হয়, যাতে ভারতের মধ্যে মুসলমানরা নিরাপত্তা পায়, আর পাকিস্তানে যাতে হিন্দুরা নিরাপদভাবে থাকতে পারে, সেটার যাতে ব্যবস্থা করা হয়, সেই সময় তার উদ্দেশ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, মানে লাখ লাখ মানুষ নিজের দেশ ছেড়ে ছেড়ে আসতে থাকে, এমন অবস্থা দেখা যায়। এত লাখ লাখ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা তো সরকার চাপে পড়ে গিয়েছিল তখন আর কি। আর একটা প্রশ্ন এখান থেকে এসে যায় যে পুনর্বাসনের যুগ কোন সময়টাকে বলা হয়? তাহলে মনে রাখবে 1947 থেকে 1951 সাল, এই সময়টাকে বলা হয় পুনর্বাসনের যুগ। ঠিক আছে, তাহলে পুনর্বাসনের যুগ কোন সময়টাকে বলা হয়? এই 1947 সাল থেকে, ঠিক আছে, 47 থেকে 1951 সাল পর্যন্ত। তাহলে এই ছিল আজকের আলোচনা, উদ্বাস্তু সমস্যা আর ভারত ভাগ, দুটি টপিক নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা আলোচনা করব দেশীয় রাজ্য যে আছে না, আমি বললাম যে দেশীয় রাজ্যের ভাগ হয়েছিল, অর্থাৎ ব্রিটিশ ভারতের ভাগ হয়েছিল, দেশীয় রাজ্যের কিন্তু ভাগ হয়নি, অর্থাৎ যেখানে রাজারা শাসন করতো তার তো ভাগ হয়নি। তাহলে সেই দেশীয় রাজ্যের মধ্যে তিনটা দেশীয় রাজ্য আছে, একটা হচ্ছে জম্মু কাশ্মীর, একটা হচ্ছে হায়দ্রাবাদ, আরটা হচ্ছে মণিপুর। এই তিনটি দেশীয় রাজ্য কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় তার ইতিহাস, হিস্ট্রিটা আমরা জানবো। জম্মু কাশ্মীর বর্তমানে এখন কি ভারতের একটা আর কি, এখন জম্মু কাশ্মীর তো একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, তাই না? আগে রাজ্যও ছিল। তাহলে কিভাবে আর কি প্রথমে রাজা হরি সিং ছিল, কিভাবে ভারতে যুক্ত হয়, তারপরে কিভাবে রাজ্য হয়, তারপরে কিভাবে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়, সব আলোচনা করব। তারপরে হায়দ্রাবাদও একটা দেশীয় রাজ্য ছিল, সেটাও কিভাবে ভারত ভুক্তি হয় সেটাও আলোচনা করব। তারপরে মণিপুরও একটা দেশীয় রাজ্য ছিল, অর্থাৎ সেখানে রাজা শাসন করতো। মণিপুরও কিভাবে ভারতের বর্তমানে একটা রাজ্য আছে, মণিপুর কি ভারতের বর্তমানে একটা রাজ্য, এখানে মণিপুর আছে। তাহলে কিভাবে যুক্ত হয় তা কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে। তাহলে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর আজকে কিন্তু চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাস হলো, এভাবে কিন্তু সমস্ত ক্লাস হচ্ছে। আর তোমরা যারা এখন আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু এখনো যুক্ত হতে পারো, কারণ কিন্তু এখনো সময় আছে পরীক্ষার, কিন্তু কি 2 মাসের থেকে কম সময় আছে। কিন্তু তোমরা, আমি যেই নোটগুলি দিচ্ছি পিডিএফ আকারে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে,
সেগুলি যদি পড়ে যাও সেখান থেকে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এই যে ক্লাসে যা করাচ্ছি এগুলি কিন্তু আমি সমস্ত ওয়ান লাইনের আকারে কিন্তু আমি পিডিএফ নোট সেই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। তাছাড়া আমি কিন্তু প্রতি অধ্যায়ের শেষে ক্লাস টেস্টও নিচ্ছি, অর্থাৎ পরীক্ষা নিচ্ছি তোমাদের, ঠিক আছে। তারপরে তোমাদের সিলেবাস শেষ হলে তো তোমাদের মক টেস্টও নেবো 40 নম্বরের। আর সপ্তাহে একদিন করে তোমরা গুগল মিটে আমার সঙ্গে কথা বলতে পারছো, সেখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে। আর দুদিন তো ক্লাস পাচ্ছ ইউটিউবে। মোট কথা কমপ্লিট প্যাকেজ একটা। তোমরা যদি এই ক্লাসের সঙ্গে সঙ্গে বাকি সুবিধাগুলিও পেতে চাও পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে, তাহলে কিন্তু তোমরা এই নম্বরে আমাকে একটা মেসেজ করতে পারো, ঠিক আছে। 9883143673 এই নম্বরে আমাকে মেসেজ করলে আমি বাকি ডিটেলস বলে দেবো যে কীভাবে যুক্ত হবে, ঠিক আছে। আর একদম কম ফিস রেখেছি সম্পূর্ণ থার্ড সেমিস্টারের জন্য 249, ঠিক আছে। এই একবার ফিস, মান্থলি কোনো ফিস দিতে হয় না, ঠিক আছে। একবার যুক্ত হলেই সম্পূর্ণ থার্ড সেমিস্টার করতে পারবে, অর্থাৎ বাকি সুযোগ সুবিধা পেয়ে যাবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।